ভ্রমণ শুধুমাত্র এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া নয়। কিছু ভ্রমণ আসলে সময়ের সঙ্গে হাঁটা, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া, অজানা মানুষের গল্প শোনা আর নতুন কোনো ভূখণ্ডকে নিজের চোখে চিনে নেওয়া। সেরকমই ভারতবর্ষের পশ্চিম প্রান্তের এক ভূখণ্ড আপনাদের চেনাবো আজ এই ভিডিওতে। নমস্কার, আমি সৌরভ। ট্রাভেলার সৌরভের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। 2025-এর ডিসেম্বর আমরা ঘুরে দেখেছিলাম গুজরাটের বেশ কিছু দ্রষ্টব্য স্থান, যার মধ্যে রয়েছে চারধামের এক ধাম দ্বারকা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দির, রয়েছে ভূগোল বইয়ের পাতায় পড়া সেই সাদা নুনের মরুভূমি অর্থাৎ রান অফ কাচ, আর তার সাথে অবশ্যই গির ন্যাশনাল পার্ক, ভারতবর্ষের বুকে একমাত্র স্থান যেখানে আপনার চোখে ধরা দেবে ম্যাজেস্টিক এশিয়াটিক লায়ন। ফিলিং এক্সাইটেড, রাইট? তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আমার সমগ্র গুজরাট ভ্রমণের একটি বাজেট ট্যুর প্ল্যান, যেখানে আমি আপনাদের 9 রাত 10 দিনের একটি বাজেট প্ল্যান করে দেবো মাত্র 10,000 টাকার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। এতে কিন্তু আপনার কোনো রকম টাকা পয়সা লাগবে না। আর হ্যাঁ, একটা কথা আগে থেকেই বলে দিই, এটা কিন্তু সমগ্র ট্যুরটার একটা সাম আপ করা বাজেট ট্যুর প্ল্যান, তাই সব কিছু নিয়ে ডিটেলে এই ভিডিওতে বলা পসিবল নয়। তাহলে ভিডিও কিন্তু 1 ঘন্টারও বেশি সময়ের হয়ে যাবে। তাই কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করতে পারেন, অথবা যে জায়গার ব্যাপারে বেশি ইনফরমেশান দরকার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গুজরাট সিরিজের সেই এপিসোডটি দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। গুজরাট ট্যুর 90% মানুষজন আহমেদাবাদ হয়েই শুরু করেন, আমরাও তার ব্যতিক্রম নই। আপনারা আহমেদাবাদ ট্রেন এবং ফ্লাইট দুভাবেই আসতে পারেন। কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে এখানকার, 2.5 ঘন্টা মতো সময় লাগে। ভাড়া 2-3 মাস আগে কাটলে 6 থেকে 7,000 মতো পড়বে। আহমেদাবাদ এয়ারপোর্ট মেন সিটির মধ্যেই অবস্থিত। ওলা, উবের, র্যাপিডো ধরে 20 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন আপনাদের হোটেলে। যারা ট্রেনে আসতে চাইছেন তাদের আমি শুক্রবার রাতের একটি ট্রেন সাজেস্ট করছি, তাহলে আপনারা স্কুল, কলেজ বা অফিস করে নিয়ে ট্রেন ধরতে পারবেন। এটি হলো 12906 শালিমার পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু আহমেদাবাদ যাওয়ার ফাস্টেস্ট ট্রেন। সময় নেয় 33 ঘন্টা 40 মিনিট। রাত 8:15-তে শালিমার থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল 5:55-তে আহমেদাবাদ পৌঁছয়। যেহেতু সকাল সকাল পৌঁছচ্ছে, তাই আপনি সারাদিন আহমেদাবাদ ঘুরে ওই দিন রাতে ট্রেন ধরে নিতে পারবেন নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ট্রেনটি স্লিপার ক্লাসের ভাড়া 865 টাকা, থার্ড এসি 2,185 টাকা, সেকেন্ড এসি 3,115 টাকা এবং ফার্স্ট এসি 5,255 টাকা। আচ্ছা, থাকার জন্য আমি আপনাদের 3 রকম অপশান দিচ্ছি। এখন যে রুমটি আপনারা দেখছেন, এখানে আমরা ছিলাম, আমি এটা বুক করেছিলাম অ্যাগোডার থ্রুতে। 1,400 টাকায় পেয়েছিলাম এসি ট্রিপল বেডেড রুম। হোটেলটির নাম হলো কিনারা। ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন দেওয়া থাকবে। আর এই হোটেলে লিফট, ওয়াইফাই, সিসিটিভি, ইন্টারকম, 24 ঘন্টা গরম জল সব কিছুই আপনারা পাবেন। এখন আপনারা দেখছেন হোটেল আপসারার একটি রুম। এটাও ট্রিপল বেডেড, তবে নন এসি। 1,100 টাকা ভাড়া। আহমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে 500 মিটার দূরে এর অবস্থান। এই হোটেলেও লিফট, ওয়াইফাই, গিজার, সিসিটিভি, পাওয়ার ব্যাকআপ ইত্যাদি সব পরিষেবাই রয়েছে, তবে লিফট কিন্তু আছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা থেকে। কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আপনাদের দেখাচ্ছি চিপেস্ট এবং বাঙালি খাওয়া দাওয়া করার জন্য বেস্ট অপশান ভারত সেবাশ্রম সংঘ। এখানে আপনারা মাত্র 600 টাকায় থাকতে পারবেন। আর এখানে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে এখানে যখন ইচ্ছে চেক ইন করা যায়, অর্থাৎ 24 আওয়ার্স চেক ইন চেক আউট অপশান আছে। আগের হোটেলগুলোতে কিন্তু দুপুর 12টায় চেক ইন টাইম। এবার আপনারা যেহেতু সকাল 7টার দিকে পৌঁছে যাচ্ছেন, তাই রিকোয়েস্ট করতে হবে আর্লি চেক ইন করার জন্য। আচ্ছা, এই ভারত সেবাশ্রম সংঘের রুম কিন্তু আমার একদমই ভালো লাগেনি, কিন্তু যেহেতু আপনারা খুবই কম সময় এখানে থাকবেন, মানে রাতে থাকছেন না, এবং দিনের ম্যাক্সিমাম টাইমটাই আপনাকে ঘুরে ঘুরে কাটাতে হবে, তাই 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য মন্দ অপশান নয়। মহারাজজির কন্ট্যাক্ট নাম্বার আর এখানকার লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার বলি আপনারা ঘুরবেন কিভাবে। দেখুন, আপনারা ভুলেও গাড়ি অথবা অটো বুক করবেন না, প্রচুর বেশি খরচ হবে। আপনারা ওলা, উবের, র্যাপিডো ইত্যাদি অটো বা ক্যাব নিয়ে ঘুরবেন পয়েন্ট টু পয়েন্ট। মানে প্রথম ডেস্টিনেশনে যাবেন, ক্যাব ছেড়ে দেবেন, ঘোরা হয়ে গেলে আবার ক্যাব ডাকবেন সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এরকম করে ঘুরবেন
আপনার 1/3 টাকা খরচ হবে। আচ্ছা, আগেই আপনাদের বলেছি এটা পুরো গুজরাট ট্যুরের একটা সাম আপ করা ভিডিও, তাই প্রত্যেকটি জায়গার ব্যাপারে ডিটেলে বলতে গেলে ভিডিও কম করে 1 ঘন্টার হয়ে যাবে। তাই আমি পরপর কোন জায়গায় যাবেন সেগুলো বলে দিচ্ছি। আপনারা যদি ডিটেলে জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গুজরাট ভ্রমণের সেকেন্ড এপিসোডটি দেখে নিতে পারেন। ব্রেকফাস্ট করে প্রথমেই চলুন আদালাত স্ট্রিপওয়েল। হোটেল থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে অবস্থিত। ক্যাবে 250 থেকে 300 টাকা মতো পড়বে। আর এখানকার টিকিট প্রাইস 25 টাকা এবং টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখান থেকে আপনাদের পরবর্তী গন্তব্য হবে গান্ধী আশ্রম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আর টাইমিং হলো সকাল 8:30 থেকে সন্ধে 6:30 অবধি। থেকে আপনারা চলে আসতে পারেন বিখ্যাত 3 দরওয়াজা। উবার অটোতে ভাড়া নেবে 120 টাকা মতো, আর যদি ক্যাব নেন তাহলে 150 টাকা। এটা সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। এরপর আপনারা চলে আসবেন কাঙ্কারিয়া লেক দেখতে। এখানে এন্ট্রি ফি 25 টাকা, টাইমিং সকাল 8টা থেকে রাত 9টা। এরপর আপনারা চলে আসবেন আপনাদের আজকের লাস্ট ডেস্টিনেশন অটল ব্রিজে। কাঙ্কারিয়া লেক থেকে ওই অটো বা ক্যাব নেবেন 100 থেকে 120 টাকা মতো ভাড়া নেবে। আমি ধরে নিচ্ছি আপনারা শুক্রবার রাতে ট্রেন ধরে রবিবার সকালে আহমেদাবাদ পৌঁছবেন। তারপর সারাদিন ঘুরে রাত 11:35 20,907 সায়াজিনগরী এক্সপ্রেস ধরে পরদিন সকাল 6:30টায় পৌঁছবেন ভুজে। ট্রেনের ভাড়া স্লিপারে 275 টাকা, এসি 3 টায়ার 685 টাকা, এসি 2 টায়ার 945 টাকা, আর এসি ফার্স্ট ক্লাস 1560 টাকা। আচ্ছা, প্রথমেই বলে দিই ভুজ কিন্তু একটু এক্সপেন্সিভ জায়গা। এখানে হোটেলের রেট গুজরাটের বাকি জায়গার থেকে অনেকটাই বেশি। তবে আমি আপনাদের এমন একটি হোটেল দেখাবো, বা বলা ভালো দেখাচ্ছি এখন স্ক্রিনে, যার ফেসিলিটি বা রুম 2 বা 3 স্টার হোটেলের থেকে কোনো অংশে কম নয়, আর ভাড়া মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। এটি হলো শ্রী হরিকৃষ্ণ ভুবন স্বামীনারায়ণ মন্দির ট্রাস্টের একটি প্রপার্টি। এখানে আপনারা মাত্র 1260 টাকায় এসি ডাবল বেডরুম এবং 1680 টাকায় এসি ট্রিপল বেডরুম পাবেন। আর হ্যাঁ, এই টাকার মধ্যে আপনাদের 3 বেলা আনলিমিটেড খাওয়া দাওয়া ইনক্লুডেড আছে। এই হোটেলে আপনি সব মডার্ন সুযোগ সুবিধে যেমন লিফট, সিসিটিভি, জেনারেটর, অ্যাকোয়াগার্ড, 24 ঘন্টা গরম জল ইত্যাদি সব কিছুই পাবেন। হোটেলটি আপনারা ওখানে পৌঁছেও বুকিং করতে পারেন, আবার অনলাইনে yatradham.org বা ইয়াত্রাধাম অ্যাপের থ্রুতেও বুকিং করতে পারেন। লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর 3 বেলা আনলিমিটেড খাবার দাবার খাওয়ার জন্য আপনাদের হোটেল থেকে 5 মিনিট মতো হেঁটে স্বামীনারায়ণ মন্দিরে যেতে হবে। ওখানে আপনারা ফ্রিতে এই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পাবেন। হোটেল থেকে কুপন নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের টাইম মতো আপনাদের মন্দিরে চলে যেতে হবে। আর এই হোটেল এবং 3 বেলা খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বিস্তারিত তথ্য আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গুজরাট ভ্রমণের 10th এপিসোডটি দেখে নিতে পারেন। ওখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। ভুজ ঘোরার জন্য 2টো দিন আপনাকে ডাকতেই হবে। প্রথম দিন অর্থাৎ যেদিন আপনি পৌঁছচ্ছেন সেদিন ব্রেকফাস্ট করে নিয়ে লোকাল সাইট সিইং করবেন। কোনো অটো বা গাড়ি কিন্তু বুক করবেন না। ম্যাক্সিমাম জায়গায় একটা সাইট সিইং পয়েন্ট থেকে আর একটা সাইট সিইং পয়েন্ট ওয়াকেবল ডিস্টেন্স, ওই 2-3 বার মতো আপনাকে অটো করতে হবে। সেটা লোকাল অটো ধরবেন, জনপ্রতি 20-30 টাকা করে নেবে। প্রথমে আপনারা হোটেল থেকে হেঁটে যাবেন স্বামীনারায়ণ মন্দির, 5 মিনিট লাগবে। টাইমিং হলো ভোর 5টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 3টে থেকে রাত 8টা। ওখান থেকে মিনিট 5 হেঁটে চলে আসবেন কচ্ছ মিউজিয়াম। এটি বুধবার বন্ধ থাকে। টাইমিং সকাল 10টা থেকে বিকেল 5টা, আর এন্ট্রি ফি 5 টাকা। কচ্ছ মিউজিয়াম দেখে নিয়ে জাস্ট রাস্তাটা পেরোলেই আপনারা দেখতে পাবেন হামিসার লেক। হামিসার লেক দেখে নিয়ে ওর সামনে থেকে আপনারা একটা অটো ধরবেন, ধরে চলে আসবেন আশাপুরা মন্দির। জনপ্রতি 20 টাকা করে নেবে। এর টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 5টা থেকে রাত 9টা। এরপর আশাপুরা মন্দির থেকে 5 মিনিট মতো হেঁটে আপনারা পৌঁছবেন আদি স্বামীনারায়ণ মন্দিরে। এই যে আমি আপনাদের পরপর বলে যাচ্ছি 5 মিনিট হেঁটে এদিকে আসবেন, ওদিকে যাবেন, আপনারা হয়তো ভাবছেন রাস্তা তো চিনি না, হাঁটবোটা কোন দিকে। চিন্তা নেই, ডেসক্রিপশন বক্সে পরপর প্রত্যেকটা জায়গার লিঙ্ক দেওয়া থাকবে, ওটা ফলো করে আপনারা চলে আসতে পারবেন। নাহলে কাউকে জিজ্ঞাসা করে নেবেন, ওনারা খুবই হেল্পফুল, আপনাদের হেল্প করে দেবেন। আচ্ছা, ওল্ড স্বামীনারায়ণ বা আদি স্বামীনারায়ণ মন্দির দেখে নিয়ে 8-9 মিনিট মতো আপনাদের হাঁটতে হবে, তাহলে আপনারা পৌঁছবেন প্রাগ মহলে। টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। এন্ট্রি ফি 70 টাকা। প্রাগমহল দেখে নিয়ে ওর পাশে দেখে নেবেন আয়না মহল। টাইমিং আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, আর এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা। প্রাগমহল, আয়নামহল দেখে নিয়ে একটা অটো ধরে
জনপ্রতি 30 টাকা দিয়ে আপনারা চলে আসবেন আপনাদের আজকের মতো লাস্ট ডেস্টিনেশন ছাতেদি বা ছাত্রাদিতে। টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আর এটা দেখে নিয়ে জনপ্রতি 20 টাকা দিয়ে আপনারা ফিরে আসবেন আপনাদের হোটেলে। প্রথম দিনের ঘোরা কমপ্লিট। এবার দ্বিতীয় দিন। এই দিন আপনি সকাল সকাল হোটেল চেক আউট করে রিসেপশনে লাগেজ রেখে বেরোবেন ভুজের মেন সাইট সিং রান অফ কাচ অর্থাৎ সাদা নুনের মরুভূমি দেখতে, এবং তার সাথে রয়েছে রোড টু হেভেন আর ধোলাভিরা। এই ট্যুরটা আপনারা একমাত্র ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি যান তবেই করবেন, না হলে কোনো লাভ নেই। সাদা নুনের মরুভূমি আপনারা দেখতে পাবেন না, যেতেও পারবেন না, কারণ জলে ভর্তি থাকে জায়গাটা, কাদা কাদা হয়ে থাকে আর কি। আমরা ডিসেম্বরের মাঝে মাঝে গিয়েও এখানে যাইনি, কারণ ড্রাইভার দাদা আমাদের বারণ করেছিলেন। উনি বলেছিলেন এই বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে, তাই জল পুরোটা শুকায়নি, সেই জন্য আমাদেরও যাওয়া হয়নি এই অপূর্ব সুন্দর জায়গায়। আচ্ছা, আপনারা যদি এখানে যান তাহলে আপ অ্যান্ড ডাউন 300 থেকে 350 কিলোমিটার মতো রাস্তা, গাড়িতেই আপনাদের যেতে হবে। এসি গাড়ির রেট 14 টাকা পার কিলোমিটার। আপনারা দেখবেন হোয়াইট ডেজার্ট, তারপর রোড টু হেভেন হয়ে ধোলাভিরা। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সানসেট দেখে নিয়ে রাত 8টার দিকে কিন্তু আপনাদের অবশ্যই ফিরে আসতে হবে। ড্রাইভার দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তবে আবার মনে করিয়ে দিচ্ছি, যাওয়ার আগে অবশ্যই ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে নেবেন সাদা নুনের মরুভূমি দেখতে পাবেন কিনা, কারণ জল কাদা হয়ে থাকলে কিন্তু গিয়ে কোনো লাভ নেই, বেকার 4000-5000 টাকা আপনাদের খরচা যাবে। আচ্ছা, সাইট সিং নিয়ে যা যা বললাম সেই ব্যাপারে যদি ডিটেলে আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে 11th এপিসোডটি দেখে নিতে পারেন, ওখানে সব কিছু বিস্তারিতভাবে বলা রয়েছে। হোটেলে ফিরে মালপত্র নিয়ে কোনো একটা হোটেলে ডিনার করে ড্রাইভার দাদাকে বলবেন ভুজের বাস পোর্টে ড্রপ করে দিতে, কারণ ওখান থেকেই রাত 9টায় আপনি বাস ধরবেন দ্বারকা যাওয়ার জন্য। এসি স্লিপার বাস, ভাড়া 800 টাকা। বুকিং আপনারা রেড বাসই করতে পারবেন। সকাল 6:30টায় আপনারা পৌঁছাবেন দ্বারকা। আর যদি কম খরচায় যেতে চান তাহলে গুজরাট ট্যুরিজমের নন এসি সিটার বা স্লিপার নিতে পারেন। দুটোই রাত 8:30টার দিকে ছেড়ে পরদিন সকাল 6:30টায় দ্বারকা পৌঁছবে। ট্রেন কিন্তু এই লাইনে চলে না, তাই আপনাদের শুধুমাত্র বাসের অপশনই দিলাম। দ্বারকাতে আপনাদের থাকার জন্য বেস্ট অপশান হচ্ছে গায়ত্রী শক্তিপীঠ। এটা গায়ত্রী মন্দির ট্রাস্টের একটা প্রপার্টি, একদম সমুদ্রের ধারেই এর অবস্থান। মাত্র 900 টাকায় ফ্রন্ট সি ফেসিং 4 বেডেড রুম, ভাবতে পারছেন? এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। অসাধারণ সানসেট আপনারা দেখতে পাবেন এই হোটেল থেকে। এখান থেকে মন্দির অটোতে মিনিট 5 লাগে। 1 কিলোমিটার মতো রাস্তা, আমি হেঁটেও গেছিলাম, ওই 12-13 মিনিট মতো লেগেছিল। হোটেলটি আপনারা ওখানে গিয়েও বুকিং করতে পারেন, আবার yatradham.org বা ইয়াত্রাধাম অ্যাপ থেকেও বুকিং করতে পারেন। আমরা 4 বেড নিয়েছিলাম, আপনারা কিন্তু ডবল বেডও নিতে পারেন। তবে 900 টাকা যেটা বলছি সেটা কিন্তু অফলাইনের রেট। ইয়াত্রাধাম থেকে যদি আপনারা বুকিং করেন তাহলে টাকা কিছুটা বেড়ে যাবে ওনাদের সার্ভিস চার্জের জন্য। হোটেলটির লোকেশনের গুগল ম্যাপের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর খাওয়া দাওয়া করার জন্য আপনারা জাস্ট নিচে নামবেন, তাহলেই হবে। ওনাদেরই ভোজনালয় আছে একতলাতে, সেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর এই হোটেলটি নিয়ে ডিটেল ভিডিও দেওয়া আছে গুজরাট সিরিজের 5th এপিসোডে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দ্বারকাতে প্রথমেই আপনাদের দেখতে হবে 4 ধামের 1 ধাম দ্বারকাধীশ মন্দির। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 5টা থেকে রাত 9টা অবধি। সকাল 6:30টার দিকে আপনারা পৌঁছবেন দ্বারকা, মোটামুটি 7টার দিকে হোটেলে পৌঁছে যাবেন। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে সকাল 9:30টার দিকে পৌঁছবেন দ্বারকা মন্দির দর্শনে। সকাল 8টা থেকে 9টা অবধি কিন্তু দর্শন বন্ধ থাকে, কারণ ওই সময়টা অভিষেক করানো হয়, তাই 9:30টায় যেতে বললাম। আর দিনে 3 বার আরতি হয়, সকাল 6:30টায় মঙ্গল আরতি, সন্ধ্যে 7:30টায় সন্ধ্যা আরতি, আর রাত 8:30টায় শয়ন আরতি। এই সময়ের আশেপাশে কিন্তু একদম যাবেন না, আনলেস আপনি আরতি দেখতে চান, তাহলে কিন্তু বিশাল সমস্যায় পড়বেন। মারামারি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি ইত্যাদি সম্মুখীন হতে হবে আপনাদের। দ্বারকাধীশ মন্দিরের ব্যাপারে বিস্তারিত তথ্য, মানে কী কী জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, কখন দর্শন করলে ফাঁকায় করা যাবে, কিভাবে পুজো দেওয়া যাবে, এইসবের ব্যাপারে সব কিছু বিস্তারিত তথ্য আমি জানিয়েছি 5th এপিসোডে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, 9:30টার দিকে যদি আপনারা যান তাহলে 1 ঘন্টার মধ্যে আপনাদের দর্শন হয়ে যাবে। তারপর আপনারা একটা গাড়ি অথবা অটো নিয়ে বেরোবেন সাইট সিইং করতে। অটো 1200 টাকা নেবে, আর গাড়িতে 1800 থেকে 2000 টাকা। প্রথমেই যাবেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। 11:30টার মধ্যেই যাবেন, কারণ 12:30টার দিকে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়।
আর মন্দির এরিয়াটা অনেকটা বড়, তাই ঘুরে দেখতে বেশ খানিকটা টাইম লাগবে। এরপর আপনি ওখান থেকে যাবেন গোপীতলাও দেখতে, মিনিট 10-15 লাগবে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে। এটা দেখে নিয়ে এর অনতিদূরে অবস্থিত গোপীনাথ মন্দিরও আপনারা দেখে নিতে পারেন। এগুলি দেখতে দেখতে মোটামুটি 1:30 বাজবে। এরপর আপনারা বেট দ্বারকার দিকে রওনা দেবেন। পথে কোনো একটি ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ সেরে নিতে পারেন, কারণ 4টের আগে কিন্তু বেট দ্বারকার দ্বারকাধীশ মন্দির খুলবে না। তাই আপনারা বেশ খানিকটা টাইম হাতে পাচ্ছেন খাওয়া দাওয়া করার জন্য। যে ব্রিজটি আপনারা এখন দেখছেন এটা হয়েই আপনাদের পৌঁছাতে হবে বেট দ্বারকা। এটা হচ্ছে সুদর্শন সেতু। এর আগে আমাদের ভেসেলে করে সমুদ্র পেরিয়ে যেতে হতো, এখন আর তার দরকার পড়ে না এই ব্রিজটি তৈরি হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ব্রিজ পেরিয়ে গাড়ি কিন্তু আর যাবে না, আপনাদের লোকাল ই রিক্সা ধরে 100 টাকার বিনিময়ে পৌঁছাতে হবে দ্বারকাধীশ মন্দির। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। দ্বারকাধীশ মন্দির ঘুরে নিয়ে আপনারা চলে আসবেন শিবরাজপুর বিচ দেখতে। এটি একটি ব্লু ফ্ল্যাগ বিচ। এরপর আপনারা যাবেন রুক্মিণী মন্দির দেখতে। সকাল 6টা থেকে 12টা অবধি এবং বিকেল 5টা থেকে 9টা অবধি হচ্ছে এই মন্দিরের টাইমিং। রুক্মিণী মন্দির ঘুরে নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ভরকেশ্বর বা ভৎকেশ্বর মহাদেব টেম্পলে। এটা একদম লাস্টে আসতে হবে, কারণ এই মন্দির চত্বর থেকে দ্বারকা শহরের বেস্ট সানসেট ভিউ পাওয়া যায়। আচ্ছা, যা যা সাইট সিইং পয়েন্ট আপনাদের দেখালাম এগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা গুজরাট সিরিজের 7 নম্বর এপিসোডে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আরেকবার বলে দিচ্ছি, দ্বারকা সি ফেসিং হোটেলের ব্যাপারে সমস্ত তথ্য আপনারা পাবেন 5th এপিসোডে, দ্বারকাধীশ মন্দিরের ব্যাপারে সব ইনফরমেশান 6th এপিসোডে, আর বাকি যে সাইট সিইং পয়েন্টগুলো আপনাদের দেখালাম সেগুলো রয়েছে 7th এপিসোডে। দ্বারকা থেকে সোমনাথ আপনারা যাবেন 19252 ওখা সোমনাথ এক্সপ্রেস ধরে। রাত 8টা 41-এ দ্বারকা আসবে, 8টা 46-এ ছেড়ে যাবে। পরদিন ভোর 5টা 15-তে পৌঁছবে ভেরাভাল। এই ট্রেনটা অ্যাকচুয়ালি সোমনাথেই যায়, কিন্তু যেহেতু এখন সোমনাথ স্টেশন রেনোভেট করা হচ্ছে তাই ভেরাভাল অবধি এখন ট্রেন যাচ্ছে। ভেরাভাল থেকে সোমনাথ ওই 7-8 কিলোমিটার মতো রাস্তা, অটোতে 200 টাকা নেবে। আমরা সোমনাথ মন্দির থেকে পায়ে হাঁটা মিনিট 5 দূরত্বের একটি হোটেলে ছিলাম। হোটেলটির নাম শ্রী রাধে। যে রুমটি আপনারা এখন দেখছেন এই রুমেই আমরা ছিলাম। এটি একটি ট্রিপল বেডেড রুম। এর ভাড়া 1500 থেকে 2000 মতো থাকে। ফার্স্ট ফ্লোরে রুমটির অবস্থান, তবে লিফট কিন্তু হোটেলে ছিল না। সিসিটিভি, ওয়াইফাই, জেনারেটর, গিজার ইত্যাদি পরিষেবা আপনারা পেয়ে যাবেন। হোটেলটির গুগল ম্যাপের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, আপনারা মোটামুটি সকাল 6টার দিকে হোটেলে পৌঁছে যাচ্ছেন। ফ্রেশ হয়ে নিয়ে সকাল 7টার দিকে চলে আসবেন সোমনাথ মন্দিরে। এই সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা অবধি, আর দিনে 3বার আরতি হয়। সকাল 7টায় মঙ্গল আরতি, দুপুর 12টায় মধ্যাহ্ন আরতি এবং সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি। এই মন্দিরে আরতি দেখতে খুবই ভালো লাগবে। ঠিক এই কারণেই আপনাদের সকাল 7টায় যেতে বললাম। 7:30টার মধ্যেই আপনাদের দর্শন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, রাত 8টা থেকে 9টা অবধি এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন করা হয়। আর সোমনাথ মন্দিরের ব্যাপারে সম্পূর্ণ তথ্য, মানে কীভাবে পুজো দেবেন, কোথা থেকে প্রসাদ পাবেন, লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কোথা থেকে পাবেন, কী কী জিনিসপত্র নিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না, সেই জিনিসগুলো কোথায় রাখবেন, এইসব ডিটেলস জানার জন্য আপনারা গুজরাট সিরিজের 8th এপিসোডটি দেখে নিতে পারেন। ওখানে বিস্তারিতভাবে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এই মন্দিরটির ব্যাপারে। আচ্ছা, দর্শন করে নিয়ে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে একটা অটো বুক করে আপনারা যাবেন সোমনাথের সাইট সিইং করার জন্য। অটোর রেট ওই মোটামুটি 500 থেকে 700-র মধ্যে হয়। যেহেতু জায়গাগুলির দূরত্ব খুব একটা বেশি নয় তাই ভাড়াটাও কম। এছাড়াও আপনারা মাত্র 30 টাকা জনপ্রতি খরচে ঘুরতে পারেন সোমনাথ ট্রাস্টের বাসে করে। মন্দির কমপ্লেক্স থেকেই আপনারা বাস পাবেন সকাল 8টায়, সকাল 10:30টায় এবং দুপুর 3টে। তবে বাসে শেয়ারে ঘুরতে হবে, বুঝতেই পারছেন, তাই সাথে বাচ্চা বা বয়স্ক মানুষজন থাকলে এই বাসে না ঘোরাই বেটার, কারণ ওদের টাইম অনুযায়ী কিন্তু আপনাদের ঘুরতে হবে। আচ্ছা, সাইট সিইং পয়েন্টগুলো পরপর আপনাদের বলে দিচ্ছি। এভাবেই কিন্তু আপনাদের যেতে হবে, কারণ পরপর এই জায়গাগুলির সাথে শ্রীকৃষ্ণের শেষ জীবনের কিছু স্মৃতি জড়িয়ে আছে। আর এই স্থানগুলির ব্যাপারে আমি ছোট করে ওয়ান লাইনার আপনাদের বলে দিচ্ছি, তবে আপনারা কিছু বুঝবেন না সেভাবে। বিস্তারিত তথ্য যদি আপনারা চান তাহলে গুজরাট ভ্রমণের 9th এপিসোডে পেয়ে যাবেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমেই আপনারা যাবেন বানগঙ্গাতে। স্ক্রিনে যে জায়গাটি দেখছেন এটাই হচ্ছে বানগঙ্গা। এখান থেকে জারা নামক একজন ব্যাদ শ্রীকৃষ্ণের দিকে একটি তীর নিক্ষেপ করেছিলেন। এরপর আপনারা যাবেন ভালকা তীর্থতে। এটা সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এখানে শ্রীকৃষ্ণ বসেছিলেন, এই স্থানেই তার পায়ে এসে তীর লেগেছিল। এরপর আপনারা যাবেন রাম মন্দিরে।
এটার সাথেই একমাত্র শ্রীকৃষ্ণের জীবনের কোনো সম্পর্ক নেই, এটি অনেক পরে নির্মিত। এরপর আপনারা আসবেন ত্রিবেণী সঙ্গমে। পায়ে তীর লাগার পর শ্রীকৃষ্ণ এখানে এসে স্নান করেছিলেন। তারপর আপনারা যাবেন গোলকধাম তীর্থ বা দেহোৎসর্গ তীর্থতে। এখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন রয়েছে। এই যে নদীটি আপনারা দেখছেন, এটা হচ্ছে হিরণ নদী। প্রথমে আপনাদের দেখালাম বাণগঙ্গা, যেখান থেকে জারা নামক ব্যাধ বাণ বা তীর নিক্ষেপ করেছিলেন। তারপর দেখালাম ভালকা তীর্থ, অর্থাৎ যে স্থানে শ্রীকৃষ্ণের পায়ে তীরটি এসে লাগে। তারপর আপনাদের দেখিয়েছি ত্রিবেণী সঙ্গম, যেখানে তীর লাগার পর আহত অবস্থায় শ্রীকৃষ্ণ এসে স্নান করেন। আর এই হচ্ছে সেই হিরণ নদী, যার তীরে এসে তিনি তার জীবন উৎসর্গ করেন বা দেহ উৎসর্গ করেন এবং গোলকধামে বিলীন হয়ে যান। হেন্স দ্য নেম দেহোৎসর্গ তীর্থ বা গোলকধাম তীর্থ। এরপর আপনাদের লাস্ট ডেস্টিনেশন হবে পুরনো সোমনাথ মন্দির বা অহল্যাবাই মন্দির। মেন সোমনাথ মন্দির থেকে 2 মিনিট দূরেই এর অবস্থান। এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আচ্ছা, এবার খাওয়ার কথাটা বলে দিই। আপনারা এই পুরনো সোমনাথ মন্দির বা অহল্যাবাই মন্দিরের ঠিক উল্টো দিকেই পাবেন নিঃশুল্ক ভোজনালয়, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আনলিমিটেড লাঞ্চ এবং ডিনার করতে পারবেন। লাঞ্চের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি, আর ডিনার সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি। কীভাবে আপনারা ফ্রিতে কুপন নেবেন, কোথা থেকে খাবার নিতে হবে, খাবার শেষ হয়ে গেলে কোথা থেকে আবার সেই খাবার রিফিল করবেন, এই সব তথ্য আপনারা 8th এপিসোডে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। গির ন্যাশনাল পার্ক ঘোরার জন্য ওখানে থাকার কোনো দরকার নেই। সোমনাথ থেকে সিনসাদন অর্থাৎ গির ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। দূরত্ব 40 কিলোমিটার মতো। আপনারা ইজিলি দিনের দিন ট্রিপ করে নিয়ে চলে আসতে পারবেন। এবার দেখুন, আমি গাইডের সাথে কথা বলেছি, ওনারা যেটা বললেন, আইদার একদম সকাল সকাল আপনাদের যেতে হবে, না হলে একদম সন্ধ্যের দিকে যে সাফারিটা হয় সেটাই যেতে হবে। তবেই সিংহ সাইটিংয়ের চান্স সব থেকে বেশি থাকবে। আর আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষে একমাত্র এই স্থানেই আপনি এশিয়াটিক লায়নের দেখা পাবেন। তাই আমি একদম সন্ধ্যের সাফারির ব্যাপারেই আপনাদের ইনফরমেশান দিচ্ছি। আচ্ছা, তার আগে বলে দিই, গির ন্যাশনাল পার্ক ছাড়াও গির ন্যাশনাল পার্কের একটি ছোট সংস্করণও রয়েছে, যেটা হচ্ছে দেওয়ালিয়া পার্ক। এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এরিয়ার, মানে দেওয়ালিয়া পার্ক অনেকটা ছোট এরিয়াতে আর গির ন্যাশনাল পার্ক অনেকটা বড়। মানে বুঝতেই পারছেন, দেওয়ালিয়া পার্কে লায়ন সাইটিংয়ের চান্স অনেকটাই বেশি। আমি নিজেও দেওয়ালিয়া পার্কেই সাফারি করেছিলাম। আপনাদের সোমনাথ সাইট সিইং দুপুর 1টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আপনারা ঠিক দুপুর 3টের দিকে বেরিয়ে যাবেন। দেওয়ালিয়া পার্কে 2 রকমের সাফারি হয়, বাস এবং জিপসি। জিপসি সাফারিতে মিনিমাম 3200 টাকা মতো খরচ হয়। পারমিট চার্জ 800 টাকা, 4 সিটার জিপসির চার্জ 2000 টাকা, আর গাইড 400 টাকা। এটা কিন্তু মিনিমাম রেট আমি বললাম, এর থেকে কমে হয় না। এবার আপনি যদি বেটার গাইড নেন তাহলে আরও 200-300 টাকা বাড়বে। যদি 4 সিটার না নিয়ে 6 সিটার জিপসি নেন তাহলে আরও 500 বাড়বে। 8 সিটার জিপসি নিলে আরও 1000 বাড়বে। ক্যামেরা যতগুলো থাকবে ততগুলো আপনাদের 200 টাকা দিয়ে নিতে হবে, ইত্যাদি। মিনিমাম আপনি ধরে চলুন 3200 টাকা লাগবে 4 সিটার, অর্থাৎ 4 জন পর্যন্ত। আর যদি আপনারা বাসে ঘোরেন তাহলে মাত্র 150 টাকা আপনাদের খরচ হবে। এটা হচ্ছে পারমিট চার্জ, ব্যাস, এর বাইরে আর কোনো চার্জ নেই। এবার আপনি যদি জিপসি বুক করেন তাহলে আপনাকে সিনসাদনে আসতে হবে। ওখান থেকে জিপসি আপনাকে পিক আপ করে ঘুরিয়ে আবার সিনসাদনেই ড্রপ করে দেবে। কিন্তু যদি আপনারা বাস বুক করেন তাহলে যে গাড়িতে আপনারা সোমনাথ থেকে আসবেন তাকেই ওই এক্সট্রা 12 কিলোমিটার মানে সিনসাদন থেকে দেওয়ালিয়া পার্কের এন্ট্রি গেট অবধি নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যেহেতু 12-24 কিলোমিটার এক্সট্রা যাতায়াত করতে হচ্ছে, তাই 400-500 টাকা মতো বেশি নেবে গাড়ি। আমরা যে গাড়িতে গেছিলাম সেটি 1800 টাকা নিয়েছিল সিনসাদন অবধি। যদি দেওয়ালিয়া পার্ক অবধি যেতে হয় তাহলে ওই 2200-2300 টাকা নিতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে ট্যুর এজেন্সির নাম এবং নাম্বার দিয়ে রাখবো। আচ্ছা, এতক্ষণ তো বললাম দেওয়ালিয়া পার্কের কথা। যারা ভাবছেন গির ন্যাশনাল পার্কে যাবেন তাদের অনলাইন পারমিট হবে 800 টাকার, ক্যামেরা নিলে পার ক্যামেরা 200 টাকা, আর গিরে মিনিমাম 4 সিটার জিপসির চার্জ 2500 টাকা, আর গাড়ির চার্জ যেরকম আগেরটাই ছিল মিনিমাম 400 টাকা, ওই দেওয়ালিয়া পার্কের মতোই। গির ন্যাশনাল পার্ক আর দেওয়ালিয়া পার্ক দু জায়গাতেই পারমিট আপনাদের অনলাইন বুকিং করতে হবে। 90 দিন আগে থেকে এটা ওপেন হয়। আর জিপসি চার্জ আর গাইড চার্জটা এখানে এসে মানে সিনসাদনে এসেই আপনাকে পে করতে হবে। বুকিংয়ের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে সাফারি টাইমিংগুলো একটু দেখে নেবেন। আর বাকি যদি কোনো ইনফরমেশন মিস করে গিয়ে থাকি তাহলে সেটাও ওই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। গির ন্যাশনাল পার্ক বুকিংয়ের ব্যাপারে আরও অনেক ইনফরমেশনওয়ালা ডিটেলড ভিডিও আমি আগেই করেছি। ডেসক্রিপশন বক্স থেকে গুজরাট সিরিজের 7th এপিসোডটি আপনারা দেখে নেবেন।
তাহলে আর কোনো ডাউট থাকবে না। আর দেওয়ালিয়া পার্ক প্রতি বুধবার বন্ধ থাকে, তবে মেন গির ন্যাশনাল পার্ক রোজই খোলা থাকে। আর দেওয়ালিয়া পার্কের লাস্ট বাস সাফারির টাইমিং হলো বিকেল 4:30 এবং লাস্ট জিপসি সাফারির টাইম হলো বিকেল 5টায়। গির ন্যাশনাল পার্ক থেকে ফিরতে ফিরতে সেদিন প্রায় রাত 8টা বাজবে। ওই দিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল 10টার 11463 সোমনাথ জবলপুর এক্সপ্রেস ধরে সন্ধ্যে 6:25 নাগাদ পৌঁছে যান আহমেদাবাদ। এরপর আপনাদের প্রায় 6 ঘন্টা মতো ওয়েট করতে হবে। এক্সিকিউটিভ লাউঞ্জ বা ওয়েটিং রুম থাকলে সেখানে কিছুক্ষণ ওয়েট করে ডিনার করে নেবেন। তারপর রাত 12:25 অর্থাৎ শুক্রবার রাত 12:25 12833 আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস ধরে রবিবার দুপুর 2:20 আপনারা হাওড়া পৌঁছবেন। তাহলে আপনি স্টার্ট করলেন ফ্রাইডে রাতে আর ফিরে এলেন সানডে। অর্থাৎ আমার এই প্ল্যানে সোম থেকে শুক্র এই 5 দিন ছুটি নিলেই আপনাদের ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ট্রেনের ভাড়াটা বলে দিই। স্লিপারে 865 টাকা, 3A 2185 টাকা এবং 2A 3115 টাকা। সব শেষে এবার আপনাদের বলে দিই খরচা কীরকম হবে। আচ্ছা, আমি যা যা খরচ আপনাদের বলছি সবই কিন্তু জনপ্রতি। শালিমার থেকে আহমেদাবাদ ট্রেন 865 টাকা, আহমেদাবাদ হোটেল 300 টাকা, আহমেদাবাদ সাইট সিং আর এন্ট্রি ফি মিলিয়ে 360 টাকা, আহমেদাবাদ থেকে ভুজ ট্রেন 275 টাকা, ভুজ হোটেল 630 টাকা, ভুজে সাইট সিং আর এন্ট্রি ফি মিলিয়ে 1300 টাকা, ভুজ থেকে দ্বারকা বাস 350 টাকা, দ্বারকা হোটেল 230 টাকা, দ্বারকা সাইট সিং 700 টাকা, দ্বারকা থেকে সোমনাথ ট্রেন 265 টাকা, সোমনাথ হোটেল 600 টাকা, সোমনাথ সাইট সিং 250 টাকা, সোমনাথ থেকে দেওয়ালিয়া পার্ক 550 টাকা, বাস সাফারি 150 টাকা, আর সোমনাথ থেকে আহমেদাবাদের ট্রেন 280 টাকা, আর একদম লাস্টে আহমেদাবাদ থেকে হাওড়া ট্রেন 865 টাকা। আচ্ছা, খাবার হিসেবটা এর মধ্যে ছিল না, ওটা একটু আলাদা করে আপনাদের বুঝিয়ে দিই। যেহেতু শুক্রবার রাতে আপনারা বেরোচ্ছেন, তাই ওই দিনের খাবার আপনার বাড়ি থেকেই নিয়ে নিচ্ছেন। তাই শনিবার থেকে নেক্সট রবিবার দুপুর অর্থাৎ 8.5 দিনের খাবারের খরচাটা আপনাদের ধরতে হবে। তার মধ্যে সোমনাথে আপনারা ফ্রিতে খাবার পাচ্ছেন আর ভুজে খাওয়া দাওয়া ইনক্লুডেড। তাই 8.5 দিন না করে আমি ওটা 6.5 দিনেরটা করছি। সুতরাং 6.5 দিনে পার হেড খাওয়ার খরচ হবে 300 করে ধরলে 2000 টাকা। অর্থাৎ টোটাল খরচ হচ্ছে 9,970 টাকা। তার মানে 9 রাত 10 দিনে গুজরাট আপনারা ঘুরে নিচ্ছেন 10,000-এরও কম টাকায়। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু ভাববেন না যে আমি অটো করে সব জায়গায় ঘোরার রেট ধরেছি। সোমনাথ বাদে সব জায়গায় গাড়িতে করে ঘোরার রেটই ধরা হয়েছে। আহমেদাবাদ, দ্বারকা, গির, ভুজ সব জায়গায় গাড়ির বদলে যদি আপনারা অটো করে ঘুরতে চান তাহলে এই খরচাটা 9,000-এরও নিচে নেমে আসতো। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো একদিনে নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।